আপনি এবং আমি যতক্ষণ অন্যায় সহ্য করতে পারবো ততক্ষণই কিন্তু আমরা তাদের চোখে ভালো থাকব। সেই জন্য কি আমরা অন্যায়ের সাথে আপোষ করব? কখনোই না। আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করব না। আমরা সবসময় প্রতিবাদ করব। কারণ অন্যায়ের সাথে আপোষ করে কোনো একটা সময় দেখবেন আপনি নিজের কাছে নিজে কোনো জবাবদিহি করতে পারবেন না। মানুষ হিসেবে নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে। সেই জন্য সবসময় প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে গিয়ে সবসময়। তাতে আপনি তাদের চোখে ভালো হতে পারেন কিংবা না পারেন, অন্তত নিজের কাছে নিজে এইটুকু জবাব দিতে পারবেন যে আপনি অন্যায়ের জন্য লড়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো এখানে ছেলেদেরকে নিয়ে আর ছেলেদের বাবাকে নিয়ে নাস্তা করতে বসে পড়েছি। গত কয়েকটা দিন খুবই মানসিক চাপে ছিলাম, বর্তমানেও আছি। ওই বাচ্চাটার মৃত্যুর পরে একদম মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো তারপরেও বাঁচতে হলে অনেক কিছুই মেনে নিতে হবে। তো সেই কথা ভেবে আর কি আবারও সব কিছু শুরু করেছি। ওই ছেলেটা আমার যদিও কেউ হয় না, কোনো সম্পর্কে কেউ না। আপনি আমি যেমন ইউটিউবে আমরা কোনো না কোনো একটা ঘটনা সামনে দেখি, ঠিক তেমনই কিন্তু। তবে আমি জানি না ওই ছেলেটার প্রতি আমার কেন এত দুর্বলতা কাজ করে। তো যাই হোক, এখানে ছেলেদেরকে নিয়ে নাস্তা খেতে বসে পড়েছি। আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করি, প্লিজ যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমি যখনই এই ডাইনিং টেবিলে খেতে আসি, আমার এই পুচকুটা লাফ দিয়ে টেবিলের উপরে উঠে পড়ে। তো কি আর করার, ছোট মানুষ, এভাবেই চলছে আর কি। এই তো এখানে এই যে মশলার জারগুলো দেখতে পাচ্ছেন, ওই যে কিনে নিয়ে আসছিলাম, তারপরে কিন্তু আর এগুলো পরিষ্কার করা হয়নি। দেখা যায় এই যে কিচেনের পাশে একটা সাইডে এগুলো থাকে, তো ওগুলো যদি একটু সপ্তাহে না হোক 15 দিন বা 1 মাসের মধ্যে একটু ক্লিন করা না হয়, তাহলে কিন্তু ওগুলো এমন হয়ে যায় যে ধরলে হাতে একদম আঠা আঠা মনে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি হালকা একটু গরম পানি করে নিয়েছি আর এর মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়েছি। তো যতটুকু ময়লা হয়েছে ভাবছি যে আজকে এগুলো করে নিব। আর ওদিকে যে রান্না বসাবো দুপুরের, তো গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে রান্না বসাতে লেট হবে। এদিকে কারেন্টের অবস্থাও ভালো না। তো সব কিছু মিলিয়ে ভাবছি বসে থাকবো, তার থেকে বরং কোনো না কোনো কাজ করি। যে কোনো কাজ করব করব বলে যদি ফেলে রাখি, দেখা যায় কি যে একটার পর একটা কাজ কিন্তু পাহাড় সমান হয়ে যায়। আর ওই কাজগুলো কিন্তু তখন করতে অনেক কষ্ট হয়। তো যখনকার কাজটা তখন করে নেওয়াই আমার কাছে ভালো মনে হয়। আর এই সংসার এমন একটা প্রক্রিয়া যে এটা কিন্তু চলমান প্রক্রিয়ার মতো চলতেই থাকবে। তো এখানে হচ্ছে যখনকার কাজটা তখন করে নেওয়াই আমার কাছে বেটার মনে হয়। আমরা যারা বাসা বাড়িতে থাকি, এই যে টুকটাক কাজগুলো, এগুলো আমার কাছে না তেমন আহামরি কোনো কিছুই মনে হয় না। কিন্তু আমাদের যে গ্রামের বাড়ি, দেশের বাড়িতে গেলে দেখা যায় যে এত পরিমাণে কাজ, মনে হয় কি যে ওই কাজগুলো আসলে আমি করতে পারবো না। তারা যখন কাঁচা চুলায় মাটির চুলাতে রান্না করে, ওগুলো দেখলেও মনে হয় অনেক কষ্ট। কিন্তু কোনো একটা সময় কিন্তু ওখানে আমি নিজেই ছিলাম। এখন যদিও আমি ঢাকাতে থাকি, এই জন্য ওই কাজগুলো দেখলে আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়। আমাদের বাসা বাড়িতে যদি 2-1 জন গেস্ট চলে আসে, তো সেজন্য দেখা যায় কি যে সেই গেস্ট আসার পরে যে থালাবাটি হয় সেগুলো পরিষ্কার করতে মানে এমন টেনশনে পড়ে যায় যে কিভাবে এগুলো করব। আর কাজের মহিলা যদি রাখি, সেগুলো দেখা যায় যে সকালবেলা এসে বাসার কাজ করে যায়। তো ওইভাবে তো আর সারাদিন থাকে না তারা। তো সেই বাকি কাজগুলো কিন্তু আমাদের করতে হয়, কিন্তু সেগুলো করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু গ্রামে দেখতাম কি যে থালাবাটি যখন সকালবেলা পরিষ্কার করতো পুকুরে, তো পুকুরের পাড়টায় থালাবাটি দিয়ে একদম সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে রাখতো, এত পরিমাণে থালাবাটি হতো। আমাদের ঢাকা শহরে যেমন, বা শহরে বলেন, ঢাকা বা অন্য কোনো শহরে, যে কোনো কাজের মানুষ কিন্তু খুব ইজিলি আপনি টাকা হলেই পেয়ে যাবেন। কিন্তু আমি গ্রামে ইদানিং দেখেছি যে আপনি টাকা দিন আর যাই করেন, কাজের মানুষ কোনোভাবেই পাওয়া যাচ্ছে না।
আর ওই যে পুকুর ভর্তি, পুকুরের পাড় ভর্তি থালাবাটিগুলো, ওগুলো কিন্তু মা বোন বলেন, যারাই বলেন গ্রামে থাকে, তারা কিন্তু খুব সহজেই ওগুলো পরিষ্কার করে ফেলে। আর ওটাকে তারা নিত্যদিনের একটা কাজের মধ্যেই ধরে নিয়েছে। এখানে আমি সব জারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মুছেও নিয়েছি। এই তো দুপুরে হচ্ছে রান্নার কাজে চলে এসেছি। দুঃখের কথা কি বলবো বলেন, গতকালকে রাতে ভাবছি কি যে গ্যাস আসলে বরং এই ভিডিওটা আমার শুক্রবারের, তো গতকালকে মানে বৃহস্পতিবার রাত্রে ভাবছি যে আগামীকালকে যেহেতু তাইফের বাবা বাসাতে থাকবে, তো গ্যাসের সমস্যা থাকে, তো ওই সময় খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়ে যায়। তো সারা সপ্তাহ পরে দেখা যায় একটা দিন বাসাতে থাকে, তো ওই সময় যদি খাওয়া দাওয়া নিয়ে এত ঝামেলা, তখন কিন্তু ভালো লাগে না। তো এই সব চিন্তাভাবনা থেকে না, বৃহস্পতিবার রাতে আমি করছিলাম কি যে মাংস ফ্রিজ থেকে নামিয়ে তারপর রান্না বসিয়েছি। তো সন্ধ্যার পরে দেখি যে গ্যাসের অবস্থা ততটাই খারাপ যতটা সকালবেলা থাকে। তো যাই হোক, ছেলে মেয়ে মানে 2 ছেলে ঘুমানোর পরে তারপর হচ্ছে আমি মাংসটা বসিয়েছিলাম। তাও আমি রান্না করতে পারিনি, মোটামুটি 50% মতো করে রেখেছিলাম আর কি। তারপরে আজকে যখন দিনের বেলাতে শুক্রবারে মাংসটা রান্না বসাচ্ছি, তো কোনোভাবেই মাংসটা হচ্ছিল না, গ্যাসের অবস্থা খুব খারাপ ছিল। তো শেষমেশ দেখি যে দুপুরের নামাজের টাইম চলে গেছে, তারপরেও গ্যাসের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো শেষমেশ কী করলাম যে এই যে চাল ডাল মিলিয়ে আর কি খিচুড়ির চিন্তা করলাম যে যদি এইটা না করি তাহলে আজকে হয়তো বা সবাইকে না খেয়েই থাকতে হবে। এই কয়দিন ছিল শুধু গ্যাসের সমস্যা, কেন জানি না ইদানিং দেখতেছি কারেন্টও থাকে না। তো কি আর করার, এই যে চালটা ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। আর মাংসের অবস্থা দেখেন, আমি আলু দিয়েছিলাম একটু আগে, ওইটুকু ঝোল দিয়ে তার মধ্যেও কিন্তু আমি মাংসটা কোনোভাবেই হওয়াতে পারিনি। তো এই জন্য এখন আমি এর মধ্যেই চালটা দিয়ে দেব, যে কারণে আমি অন্য পাতিলে চালটা ভেজে নিয়েছি। তো তাইফের বাবা নামাজ পড়ে এসে তারপর দেখে আমি এরকম করছি, তো পরে বলে যে এটা কি ধরনের খিচুড়ি হলো। তো আমি একটু হাসলাম, হেসে বললাম যে দেখো, যদি বাঁচতে চাও তাহলে এটা খেয়ে চুপচাপ মুখে তালা মেরে বসে থাকো, আর এটা ভালোই হবে খিচুড়ি, তুমি খেয়ে দেখো। তো যাই হোক, এইভাবেই আর কি রান্নাবান্না আজকে করতে হয়েছে। জানি না কবে এই সমস্যা থেকে মুক্তি পাবো, তবে এইভাবে বেশি দিন চলতে গেলে আসলে বাঁচা যাবে না মনে হয়। এই তো এখানে খিচুড়িটা প্রায় হয়ে আসছে, কিন্তু আমি কিন্তু ঢাকনা দিয়ে চলে গেছিলাম, কোনো ধরনের গ্যাস নেই বললেই চলে, এতটাই কম গ্যাস যে এর মধ্যে রান্না করার মতন অবস্থা না। তো ভাবছি যে একটা গ্যাস সিলিন্ডার কিনে নেব, কারণ হচ্ছে এই অবস্থায় যদি চলতে থাকি তাহলে না খেয়ে মরে যেতে হবে আর কি। আমি যখন বাসা ভাড়া নিয়েছিলাম তখন কিন্তু আমি এমন অনেক সুন্দর সুন্দর বাসা পেয়েছিলাম যেখানে গ্যাসের লাইন থাকে না, গ্যাস সিলিন্ডার ইউজ করতে হবে। তো আমি কখনোই চাই না গ্যাস সিলিন্ডার ইউজ করতে। আমার কেন জানি না যে ওই আগের বাসায় যে দুর্ঘটনা হয়েছিল ওখান থেকেই না আমার একটা ভয় চলে আসছে। তো যাই হোক, এখানে কিন্তু আমার এই যে রান্নাটা হয়ে গেছে, খিচুড়ি রান্না। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো এখানে হচ্ছে আমি কাঁচা আলু দিয়ে চিপস তৈরি করব। কোনো রকম আলুটা শুকাতে হবে না বা কোনো কিছু করতে হবে না, খুব সহজেই চিপসটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। যেহেতু গ্যাসের এত সমস্যা হচ্ছে, তো তাইফের বাবা আজকে সকালে এই সমস্যাগুলো দেখার পরে বলে যে দেখো, এতে অনেক সমস্যা হবে বাচ্চাদের খাওয়া দাওয়া, তার থেকে আমরা গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসি। চুলা আছে বাসায়, সিঙ্গেল একটা চুলা, তো গ্যাস সিলিন্ডারটা কিনলেই হবে। তো আমি বললাম যে দেখো, এই জন্য আমি এই বাসায় আসছি যাতে গ্যাস সিলিন্ডার না নিতে হয়। তো এখন কি আর করার, ওভাবেই চলতে হবে আর কি। তো এখানে হচ্ছে আমি আলুগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এভাবেই কিন্তু কাটতে হবে। তো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই তো একটা পাতিলে পানি দিয়েছি, পানির মধ্যে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে, লবণ দিয়ে তারপরে কিন্তু আলুগুলোকে দিতে হবে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু চিপসের প্রতি এতটাই দুর্বল যে ওরা চিপস পেলে মনে হয় যে আর কিছুই চায় না। আর এই চিপসের সাথে বাহিরে যে কোম্পানিরা চিপস তৈরি করে, ওরা কিন্তু এমন কিছু মশলা ইউজ করে যার জন্য বাচ্চাদের কিন্তু মুখের রুচি চলে যায়।
তো এই তো এখানে আলু সিদ্ধটা কিন্তু হয়ে গেছে, আমি 60% সিদ্ধ করেছি। তারপর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এখন আমি এর উপরে যে হালকা হালকা একটু পানি আছে ভেজা ভেজা ভাব, ওটা কিন্তু টিস্যুর সাহায্যে তুলে নিচ্ছি। সবগুলো আলু কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে। অবশ্যই কিন্তু ভালো করে পানিটা শুকিয়ে নেবেন, নয়তো বা দেখা যাবে যখন আপনি তেলের ভিতরে আলুগুলো দিতে যাবেন তখন কোনো একটা দুর্ঘটনা হতে পারে বা ছিটে আপনার শরীরের যে কোনো জায়গায় লাগতে পারে। তো এই তো আলুগুলো কিন্তু ভালো করে শুকিয়েছিলাম বিদায় এখন সুন্দর করে তেলের উপরে ভেসে উঠছে। আর দেখেন এরকমভাবে কিন্তু খুব সহজেই আমরা চিপস বানাতে পারি বাসায় বসে। আর এভাবে বাচ্চাদের যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা দোকান থেকে কিনেও খাবে না। শুধু যে বাচ্চারাই চিপস খেতে পছন্দ করে, বড়রা পছন্দ করে না এমনটা কিন্তু না, আমরা বড়রাও কিন্তু চিপস খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু নিজেদের বাচ্চাদের আবদার পূরণ করতে করতে নিজেদের আবদারের কথা কিন্তু আমরা ভুলেই যাই। তো বাচ্চা মানুষ এই ধরনের আবদার তো করবেই। তো এইভাবে আমরা মায়েরা যদি খুব তাড়াতাড়ি ঝটপট করে চিপস বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওদের বাহিরের এই খাবারের যে একটা বদ অভ্যাস সেটা কিন্তু চলে যাবে। খুব সহজেই কিন্তু এই চিপসগুলো আমরা তৈরি করতে পারি বাসায়। অবশ্যই প্রত্যেকটা আপু এভাবেই ট্রাই করবেন। আমি আশা করছি আমার আপুর আজকের ভিডিও থেকে কিছু না কিছু উপকৃত হবেন। আমি কিন্তু এখানে একে একে সব চিপসগুলোই ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজার পরে আপনি যেকোনো মশলা দিয়ে বলেন, চাট মশলা দিয়ে আপনারা খেতে পারেন। আ তারপরে যেটা বাকি থাকবে সেটা দেখা যায় অনেকগুলো আপনি ভাজি করলেন, বাকিটা আপনি কোনো এয়ারটাইট বয়মের ভিতরে রেখে দিলেন। তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এটা মুচমুচে থাকে। আসলে এখনকার বাচ্চারা হয় কি যে আপনি যেটা খেতে নিষেধ করবেন যেটাতে ওদের আ স্বাস্থ্যের সমস্যা হয় সেগুলোই কিন্তু ওরা বেশি আবদার করে থাকে। তো আমার ২ ছেলে কিন্তু এই চিপস, আইসক্রিমের প্রতি এতটা বেশি ঝুঁকে পড়েছে যে মাঝে, মাঝে বাসায় এগুলো তৈরি করে দিই। তো এখানে কিন্তু চিপসগুলো ভেজে নিয়েছি আর এর ভিতরে আমি এই চাট মসলাটা দিচ্ছি। এর কারণে কিন্তু চাট মসলাটা দিলে অনেক বেশি মজা হয় খেতে। তো আমি চাট মসলাটা দিয়ে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার চিপসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেকটাই মুচমুচে হয়েছে। দেখেন একটু চাপ দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যায় ভেঙে। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।